কথাটা বলা মাত্রই সবার তীক্ষ্ণ দৃষ্টিবান নিজের উপরে দেখে থতমত খেয়ে যায় মাহি। এরপর আর কি, অগত্যা তাকে রাজি হতে হলো। আহনাফ ছাদে গিয়ে পশ্চিম দিকে হেলে পড়া লালাভ দিবাকরের পানে চেয়ে আছে। তাকে ছাদে কেন আসতে বলেছে তা জানানো হয়নি। পড়ন্ত বিকেলের রক্তিম সূর্যরশ্মি তার সামনের কপালে পড়ে থাকা চুলগুলোতে ঝিলিক করছে। মুক্ত সমীরণ বড্ড মন কাড়া। দূরে একটা শঙ্খচিল উড়ে গেল। সন্ধ্যার বাতাসে শঙ্খচিল তার নিজ নীড়ে ফেরে। বাড়ির পাশে আশ্বিনী আম গাছে কাঁচা পাকা আম ঝুলে আছে। অবস্থা এমন যে আমগুলোকে কয়েকদিনের মধ্যেই পারতে হবে। আহনাফের পরনে সাদা শার্ট ও খাকি রঙের জিন্স। একটু পর বাহিরে বেরোবে বলে তৈরি হয়ে নিয়েছিল সে। মাহি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে পেছন থেকে সুদর্শন যুবকটির রূপ পড়ন্ত সূর্যরশ্মিতে অবলোকন করছে। পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে সে। মাহির ইচ্ছে করছে দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতে। নিজের অযাচিত ইচ্ছে সংযত করে নিজের মধ্যে একটু গম্ভীর ভাবমূর্তি ধারণ করে এগিয়ে গেল সে। তারপর ঠিক আহনাফের পেছনে দাঁড়িয়ে মাহি শব্দ করে, আহনাফ এতক্ষণ অন্যমনস্ক ছিল। এখন সে মাহির করা শব্দে মাহির দিকে তাকায়। তারপর অপ্রস্তুত কণ্ঠে বলে, তুমি তুমি কখন এলে? মাহি মনে মনে কুটিল হাসলো। তারপর বলল, এই তো অনেকক্ষণ। তুমি না জানি তোমার কোন গফের কথা চিন্তা করছিলে যে আমাকে লক্ষ্যই করনি। আহনাফ ঘাড় ঘুরিয়ে বাহিরের দিকে নজর দিয়ে মলিন হাসলো। মাহি ইতিউতি করে দেখতে চাইলো আহনাফের রিয়াকশন। আহনাফ এরপর মাহির আখি জোড়াতে নিজের দৃষ্টি নিবদ্ধ করে হেসে বলে, ভালোবাসা তো সস্তা না যে আজকে এর প্রতি মন আসলো কাল ওর প্রতি। যদি এমনই হতো তাহলে শত শত হৃদয় ভাঙা চাপা কষ্টের রাতগুলো ভারী হতো না। যারা আজ একে ভালোবাসে তো কাল ওকে, তারা আসলে ভালোবাসে না। তোমার যদি আমাকে ওরকম মনে হয় তাহলে তুমি ভাবতে পারো, তোমার ভাবনাতে আমার কন্ট্রোল নেই, তুমি নিজ ভাবনার স্বতন্ত্র। মাহি থমকে গেল। সে তো মজা করে বলেছিল, কিন্তু তার কথায় যে কারো হৃদয়ে আঘাত হানবে তা তার চিন্তার সীমাই ছিল না। মাহি অপরাধী সুরে বলে, আই এম সরি, আই ডিম্যান্ড মিন টু। কেমন আছো? আহনাফ হালকা হাসলো। এই তো আলহামদুলিল্লাহ। জানো, মনের বোঝ একদিক দিয়ে একটু হালকা হয়েছে, আবার আরেক দিয়ে ভয়ানক মন খারাপের ভয় করছে। সব মিলিয়ে বেশ আছি। তা তুমি কেমন আছো? মাহি আহনাফের অভিমান মিশ্রিত কথা বুঝতে পারল। মাহি বলল, এগেইন সরি, তোমাকে ইগনোর করা উচিত হয়নি। আমি খুব ভয়ে ছিলাম, কি হবে না হবে সেটার ভয়ে। আহনাফের শান্ত জবাব, আমি তোমাকে জবাবদিহি করতে বলিনি। তুমি আমার সাথে কোনো কমিটমেন্টে নেই। তোমার মন, তুমি যা খুশি করো। আহনাফ মাহির সাথে আগে কখনো এমন করে কথা বলেনি। হঠাৎ আজ বলাতে তার খুব খারাপ লাগছে। মাহি ভাবলো আর কথার মারপ্যাচে না ফেলে সময় নষ্ট করবে না। সরাসরি এবার চোখ মুখ খিচে বলে ওঠে সে, আই লাভ ইউ টু। সরি এতদিন অপেক্ষা করানোর জন্য। আমার ভয় হচ্ছিল, কারণ তোমার সাথে আমার প্রচুর ঝগড়া হয়, যার দরুন ভেবেছিলাম পরে যদি সম্পর্ক খারাপ হয়। সরি, আমার জন্য তোমার মন এতদিন খারাপ ছিল। মাহি নিজের মনের সব গোপন কথা বলে লম্বা একটা দম নিল। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে আহনাফের রিয়াকশন দেখতে চাইল। কিন্তু কি আশ্চর্য, আহনাফ কেমন ভাবলেশীনভাবে চেয়ে আছে। আহনাফের চোখের ভাষা মাহির বোধগম্য হলো না। মাহি ভ্রু কুচকে ঠোঁট উল্টে আহনাফকে পর্যবেক্ষণ করছে। তাৎক্ষণিক আহনাফ হাই তুলতে তুলতে বলে উঠল, যা আমি জানি তা কেন বলছো? নতুন কিছু বলো। মাহি আহনাফের কথায় হা হয়ে তাকিয়ে আছে। এবার রেগে গিয়ে তৎক্ষণাৎ ধূপধাপ পা ফেলে ছাদ ত্যাগ করলো। মাহি যেতেই আহনাফ নিজের কন্ট্রোল করা হাসি চেপে রাখতে পারল না। জোরালো শব্দে হেসে উঠল সে। আহনাফের বরাবর গাছেও পানির টাঙ্কির আড়াল থেকে মার্শাদ, মৃদুল, রাহিন ও রবিন হাসতে হাসতে বেরিয়ে এলো। রাহিন ভিডিও অফ করে এসে বলে, না মানে আসলে আমি বুঝতে পারিনি। আহনাফ বাঁকা হেসে বলে, ও রাগ শুরু আমাতে, আর তার সমাপ্তিও আমাতে। মার্শাদ তীক্ষ্ণ নজরে চেয়ে বলে,
আমার বোনকে বেশি রাগাবি না, তাহলে তোরে আমি। আহনাফ মার্শাদের কথাতে পাত্তাই দিল না। কিছু করতে পারবি না। আফটার অল আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, তাও লং টাইম। 5 বন্ধু একত্রে হেসে ওঠে। সূর্য আজকের মতো শেষ হেসে আস্তে আস্তে অস্তমিত হলো। সন্ধ্যার পর রিন্তি ও সাবিহা চলে যায়। মাহি তার দাদিকে ফোন করে জানিয়ে দেয় আজ আহনাফদের বাড়িতেই সে থাকবে, আর তার মাকে মেসেজ করে দেয়। তারপর ফোনে এরোপ্লেন মোড অন করে রাখে, হোয়াটসঅ্যাপেও নোটিফিকেশন অফ করে রাখে যাতে ফোন কল না আসে। মাহির মা কয়েকবার মাহিকে ফোনে ট্রাই করে একা একা চিল্লাচিল্লি করে হতাশ হয়ে থেমে যান। ঝগড়া করতেও তো অপরপক্ষের অংশীদারিত্ব লাগে। এদিকে মাহিরা রাতের অর্ধেক সময় ব্যালকনিতে গল্প করে কাটিয়ে দিয়েছে। আহনাফের ভাবি রাত 12টা পর্যন্ত ছিল, তারপর চলে গিয়েছে। অর্নি কিছুক্ষণ পড়ে তারপর আড্ডায় যোগ দেয়, আবার পড়তে চলে যায়। পরের দিন সকালে মার্শাদ থানা থেকে আদিরার বাবা মাকে নিয়ে 2 বেডরুমের ভাড়া বাসায় যায়। গতকাল রাতে টিউশন শেষে ওরা রাত 12টা পর্যন্ত টুকটাক গোছগাছ করেছিল। তারপর আহনাফদের বাড়িতে গিয়ে রাতের খাবারের পর ঘুমিয়ে গিয়েছিল। আদিরার বাবা মা বাসা দেখে বলেন, তুমি বাবা এত কষ্ট করলা কেন? শুধু শুধু কত কিছু করছো তুমি আমাগো লাইগা। আমার মাইয়াডারও ওই দেলোয়ারের হাত থাইকা দুইবার বাঁচাইছো। তোমার কাছে আমি ঋণী হইয়া গেলাম, আমার কর্জ পরিশোধ করতেও সাহায্য করছো। মার্শাদ আদিরার বাবার 2 হাত চেপে ধরে বলে, না আঙ্কেল, এসব বলে আমায় ছোট করবেন না। আমি এখন আপনার মেয়ের জামাই, আপনারা আমারও পরিবার। আদিরার বাবা মার্শাদের মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহ তোমার ভালা করুক বাজান, অনেক সুখী হও। মার্শাদ তৃপ্তিময় হেসে ওনাদের থাকতে বলে চলে যায় আহনাফদের বাড়িতে আদিরাকে আনতে। আহনাফরা ক্লাসে চলে যায়। আদিরা আহনাফের মা ভাবি সকলের থেকে বিদায় নিয়ে আগে মেস থেকে সব কিছু নিতে যায়, সাথে টাকা পরিশোধ করে। বাজার থেকে কিছু বাজার করে ভাড়া বাসায় যায় ওরা। অনেক দিন পর বাবা মার ভাইকে দেখে আদিরা তার কান্না আটকাতে পারে না। মার্শাদ ওদের নিজেদের মতো থাকতে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার আগে আদিরাকে বলে যায় যদি কিছু প্রয়োজন হয় তাহলে যেন ফোন করে। তাছাড়া সন্ধ্যার পর আসবে সে আদিরাকে নিতে। মার্শাদ ও আদিরা রাস্তার কিনারায় হাঁটছে। শরৎকালের একেবারে শেষের দিকে, আশ্বিন মাস। সন্ধ্যার পর মৃদুমন্দ বাতাস বইছে। দুজন দুজনার মতো নিঃশব্দে হাঁটছে। হাঁটতে হাঁটতে মার্শাদ আদিরার ডান হাতটা ধরে। আদিরা হালকা কেঁপে উঠে মার্শাদের দিকে তাকায়, কিন্তু মার্শাদের দর্শনেন্দ্রিয় সম্মুখপানে স্থির। আদিরা হালকা হেসে নিজেও সামনের দিকে হাঁটতে থাকে। মার্শাদ নীরবতা ছেড়ে শুধায়, গতকাল যখন তোমার চোখ ধরেছিলাম তখন তো তোমার মাঝে কম্পনের কোনো অনুভূতি উপলব্ধিই করতে পারিনি, তাহলে আজ পাশাপাশি হেঁটে হাত ধরা তুমি কেঁপে উঠলে কেন? আদিরার নির্ভীক জবাব, গতকাল আমি আপনার উপস্থিতি আরও আগে বুঝতে পেরেছিলাম, আপনার পারফিউম। আর যেহেতু নিঃশব্দে আসছিলেন তাই আচমকা কিছু করবেন বুঝেছিলাম। আমি গতকাল একটু আনমনা ছিলাম না, করমচা খাচ্ছিলাম তো। আর আপনি এসে আমার পেছনে কিছু সময় স্থির ছিলেন বলেই আমি বুঝতে পেরেছিলাম। মার্শাদ ভাবুক স্বরে বলে, ও আচ্ছা, তুমি তবে সিচুয়েশনের জন্য তৈরি ছিলে। এখন তুমি আশা করনি আমি হাত ধরবো? আদিরা নিঃশব্দে হাসে, অতঃপর বলে, আমার মন বলছিল আপনি আমার হাত ধরবেন, কিন্তু কী কারণে গতকালও আজকের মধ্যে পার্থক্য হলো তা আমি নিজেও জানি না। মানুষের মস্তিষ্ক কখন কিসে রিয়েক্ট করে তা আগে থেকে তো মানুষ জানে না। প্রতিটা সংবেদী স্নায়ুতন্ত্র কখন উদ্দীপনা বেশি করে আর কখন কম তা নির্ভর করে তার চিন্তার উপর। তবে উদ্দীপনা অনেক সময় বোঝা যায় না। মার্শাদ হতাশ স্বরে বলে, তোমার প্রিয় সাবজেক্ট প্রাণীবিদ্যা আমি জানি। আমি আমার সাবজেক্টের প্যারা খেতে খেতে অতিষ্ঠ, কবে যে শেষ হবে? আদিরা কিছুটা জোরে হেসে উঠে বলে, আপনি তাহলে ঢাবি ছেড়ে আসলেন কেন? একই তো সাবজেক্ট ছিল। মার্শাদের স্পষ্ট জবাব, আহনাফের জন্য। তাছাড়া তোমাকেও এখানে পেলাম, সেসব বাদ দাও। কিছু লাগবে বাসার জন্য? আদিরা বলে, না, আজকের গুলোই তো ধরা হয়নি। মা গ্রাম থেকে রান্না করে এনেছেন। আপনি তো চলে গেলেন, মা আমাকে বকেছে এজন্য। একটুক্ষণ থেকে গেলে কি হতো? আচ্ছা যাও, শুক্রবারে যাবো সবাই মিলে, শাশুড়ি হাতে রান্না খেয়ে আসবো। আদিরা খুশি হয় শুনে। এরপর ওরা টিউশনে চলে যায়।
কেটে গেছে ওদের বিবাহিত জীবনের 1 মাসেরও বেশি সময়। আজকে পরীক্ষা শুরু হয়েছে। এতদিন পর আজকে আদিরা সামিরাকে ক্যাম্পাসে দেখলো। কেমন রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল ওর দিকে। এর আগে সামিরা ক্লাস করেছে কিনা তা আদিরা জানে না। আজ সামনে পড়েছে, তাও ধাক্কা লেগে। সামিরা রেগে রুড়ো শব্দে বলল, চোখে দেখো না কোথা থেকে আসে অসহ্য। তোমাকে দেখলেই আমার খুন করতে ইচ্ছে করে। আদিরা কিছু বলল না। সামিরার সাথে লাগা মানে সাপের লেজে পা দেওয়া। আদিরা পরীক্ষা দিতে চলে গেল। কাউকেই সামিরার বিষয়ে কিছু বলল না সে। পরীক্ষার দিনগুলো নিজের মতো পর্যায়ক্রমে এসে চলেও গেল। এখন শুধু ছুটি। পরীক্ষা সবার মোটামুটি ভালোই হয়েছে। আদিরা ওর ভাইকে সামনের বছর এখানকার একটা স্কুলে ভর্তি করাবে বলে টুকটাক বাসাতেই পড়াচ্ছে। ক্লাস 4-এ ভর্তি করাবে। পরীক্ষা শেষে মার্শাদরা সবাই মিলে প্ল্যান করলো ওরা সাজেকে যাবে। মেঘের রাজ্য সাজেকে বর্ষাকালে ও শীতকালে গেলে সুন্দর। কখনো তীব্র শীতের সাথে কুয়াশা ও মেঘের বিচরণ, আবার কখনো হুটহাট বৃষ্টি। শীতকালে গেলে কলাঙ্ক পাহাড়ে ওঠা কিছুটা সহজ বর্ষাকালের তুলনায়। মার্শাদরা 5 জন, মাহি, আদিরা, সাবিহা, রিন্তি, সুমি, মৌমি, আশিক, এরা সবাই যাবে। তবে মৌমি ও আশিক একদিন পর যাবে। মৌমির পরিবারে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছিল বলে মৌমি আশিকের কথা বলে দিয়েছিল। মৌমির পরিবার প্রথমে রাজি হচ্ছিল না, তবে পরে মৌমির বোঝানো এবং আশিকের খোঁজ খবর নিয়ে রাজি হয় তারা। ঘরোয়াভাবে ওদের আকদ হবে। এরপর মৌমির অনার্স শেষ হলে অনুষ্ঠান। মার্শাদরা যেদিন যাবে সেদিনই মৌমি ও আশিকের আকদ। আদিরার বাবা মাকে আদিরা জানালে তারা আপত্তি করেনি। মেয়ে তার স্বামীর সাথে যাবে, তাই ভয়ের কিছুই নেই। মার্শাদ তার জুনিয়র কয়েকজনকে বলে গিয়েছে যাতে আদিরার বাবা মায়ের কিছু লাগলে এনে দেয়। সাজেকের রিসর্টে 2টা ডাবল বেডের রুম আর একটা সিঙ্গেল বেডের রুম বুক করেছে ওরা। ওদিকে মৌমি ও আশিকও একটা সিঙ্গেল বেডের রুম বুক করেছে। গাবতলী থেকে বাসে উঠেছে, রাত 10টায় ছাড়বে বাস। আদিরা জানলার পাশে বসে। ওর এসি বাসে বেশি বমি হয় বলে মার্শাদরা নন এসি বাস নিয়েছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। প্রকৃতিতে শীতকাল এসেছে 2 দিন হলো, তবে শীত ততটা অনুভূত হচ্ছে না। শাল বা সোয়েটার পরার মতো শীত পড়েনি এখনো। তবে সাজেকে এ সময়ও শীত লাগবে বলে ওরা আজ সকালে হালকা কিছু কেনাকাটা করেছিল। তাছাড়া রাতের বেলায় বাস জার্নিতে জানালা একটু খোলা থাকলে হুড় হুড় করে শীতের বায়ু ঢুকে শীত অনুভব করাবে। মার্শাদ জানে আদিরার জন্য জানালা একটু হলেও খুলে রাখতে হবে, নয়তো ওর বমি হবে। বাসে ওঠার আগে বমির ওষুধ খাওয়ানোর পরেও যার বমির সমস্যা আছে তার একটু বেতাল হলেই সমস্যা। মার্শাদ আদিরার দিকে তাকিয়ে দেখলো আদিরা বাসের জানালায় মাথা ঠেকিয়ে রেখেছে। এটা ওর স্বভাব যে বাসে উঠলে জানালার সাথে মাথা ঠেকিয়ে রাখবে ও। মার্শাদ ব্যাগ থেকে একটা শাল বের করে আদিরার মাথা জানালার কাছ থেকে উঠিয়ে মাথা ও কান সহ শরীরে শালটা পেঁচিয়ে দিয়ে বলল, প্রচণ্ড ঠান্ডা পড়বে বাস ছাড়লে। একে তো শীত ঋতু, তার উপর জানলা খোলা। গরমের সময়ই খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসে। আদিরা আর দ্বিরুক্তি করলো না। মুচকি হেসে আবারও জানলায় মাথা রাখে সে। এদিকে আহনাফ মাহির সাথে নিজের সিট রেখেছে, কিন্তু মাহি বলেছে মাহি রিন্তির সাথেই যাবে। রিন্তির সিট পড়েছে রাহিনের সাথে। রাহিন তো সেই খুশি। সে বারবার দাঁত কেলিয়ে রিন্তির দিকে তাকাচ্ছে, আর রিন্তি মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে। রিন্তির ভাবনা কিছুটা এমন যে এই মুঠোই তো 2টি সিটে নিতে যথেষ্ট, তাহলে সে কই বসবে? রাহিন যদিও এতটা মোটা না। মাহি ও আহনাফের এই 2 মাসে যে কত ঠোকাঠুকি লেগেছে, যার দরুন মার্শাদ এই দুটোকে দেখলেই বলে টম অ্যান্ড জেরি। মাহি বলছে, আমি রিন্তির সাথেই বসবো, আপনি আপনার বন্ধুর সাথে বসেন না। আহনাফের ভাবলেশীন জবাব। আমি তোমার সাথে বসবো। দেখো, জানি তো তোমার ঘুমোতে সুবিধা হবে। মাহিও নাছোড় বান্দা, সে তো নিজের কথায় অটল। সে বারবার একই কথা বলছে। বাসের অনেকেই চোখ মুখ কুচকাচ্ছে, আবার অল্প বয়সী কিছু ছেলে মেয়ে আছে যারা মুখ টিপে হাসছে। মার্শাদ আদিরার গায়ে শাল পেঁচিয়ে দিয়ে মাহি ও আহনাফের ঝগড়া শুনে বিরক্ত হয়ে বলে, প্লিজ অফ যা, তোরা এত ঝগড়া কিভাবে করিস? মাঝখান থেকে মৃদুল বলে ওঠে, এরা যে একে অপরকে ভালোবাসে আমার মনেই হয় না, মাঝে মাঝে মনে হয় এরা চিরশত্রু একে অপরের। মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে।
টস হবে, টসে যে জিতবে সেটাই হবে। আহনাফ টসের কথা শুনে মার্শাদের দিকে করুণ দৃষ্টিতে ইশারা করে। মার্শাদ বিরক্ত হয়ে টস করলো।